আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তৌহিদ স্যার তোমাদের সামনে এসেছি জীববিজ্ঞান একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করার জন্য। তো আসলে অনেকে বলে স্যার জীববিজ্ঞান ইন্টারমিডিয়েটের বিষয় এত পড়া হ্যাঁ এত প্রশ্ন কিভাবে মনে রাখবো, অনেক প্রশ্ন আসে আসলে, কিন্তু কিছু করার নেই। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, তোমাদের আগে যারা ছিল তারাও যেভাবে পড়ে চলে গিয়েছে তোমাদেরকেও পড়তে হবে। আর একাদশ শ্রেণীর একজন স্টুডেন্ট পারবে না পড়তে এমন সিলেবাসও কিন্তু না। যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে কোনো গাইডলাইন, ভালো কিছু গাইডলাইনের মাধ্যমে কিভাবে কিছু কৌশল শিখে আসলে আমাদেরকে এই বিষয়টা থেকে জয় হতে হবে আর কি, জয়ী হতে হবে। যাই হোক, আমরা মূল টপিকে আসি। সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা জানি কোষ দুই ধরনের হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো আমরা উদ্ভিদ কোষ যদি দেখি, উদ্ভিদ কোষের কিন্তু কোষ প্রাচীর আছে, আর প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। তো এই উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা আছে, এই কোষ প্রাচীরের কিন্তু একটা গঠন আছে, ঠিক আছে? এই গঠনটা তিন ধরনের মূলত হয়ে থাকে, তিনভাবে বলা যায়। একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন, আর একটা হচ্ছে সূক্ষ্ম গঠন। আর এই তিন প্রকারের গঠন সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক প্রথমে মূলত মাইক্রোস্কোপে কোষ প্রাচীরই দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, কোষ প্রাচীরটা দেখতে পেয়েছিলেন, এবং সেটা ছিল হচ্ছে মৃত কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে মধ্য ল্যামিনি বা মধ্য পর্দা। সেটা যদি আমরা একটু চিত্রতে দেখার চেষ্টা করি, দেখো এই যে চিত্র, এটা আমি এরকম করে অঙ্কন করলাম। দেখো, এইটাকে যদি আমরা মধ্য পর্দা বলি, তাহলে এই মধ্য পর্দাটা কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই মধ্য পর্দা তৈরি হয় মূলত সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বস্তু থেকে আসা পেকটিনের সাহায্যে এটা মূলত মধ্য পর্দাটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে? আর এই মধ্য পর্দাটা কিন্তু পেকটিক অ্যাসিড থাকার কারণে এটা অনেক একটু গাঢ় টাইপের হয়, মানে স্বচ্ছ হয় আর কি, থকথকে জেলির মতো হয়ে থাকে। হ্যাঁ, এরপর এটা তাহলে এরকম গঠন। এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই মধ্য পর্দা বা মধ্য ল্যামেলি, তাহলে আমরা এটাকে নাম দিতে পারি মধ্য পর্দা নাম দিলাম, ঠিক আছে? এরপর আমরা লক্ষ্য করব প্রাইমারি প্রাচীরের দিকে। এখন প্রাইমারি প্রাচীরটা আসলে কি দ্বারা তৈরি হয়? প্রাইমারি প্রাচীর তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে। সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো হচ্ছে কোষ প্রাচীরের উপাদান, তোমরা এগুলো 9 10-এও পড়ে এসেছো। এখন আবার আমরা এখানে গ্লাইকোপ্রোটিন পাচ্ছি। গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর হচ্ছে প্রোটিনের সহযোগে যেটা কনজুগেটেড প্রোটিন গঠন হয়, সেটাকে সাধারণত গ্লাইকোপ্রোটিন বলা হয়ে থাকে। তাহলে গ্লাইকোপ্রোটিনের মূলত আমরা এখানে একটা স্তর দেখতে পাবো, এই গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ মিলে এখানে আর একটা স্তর তৈরি করে থাকবে, এরকম করে একটা স্তর তৈরি করবে। দেখো, এইরকম করে একটা স্তর তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই স্তরটাকে সাধারণত প্রাইমারি প্রাচীর বলা হয়ে থাকে। প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর বলা হয়ে থাকে, এক স্তর বিশিষ্ট। দেখো, আমরা লক্ষ্য করি এটাকে বলা হয়, তাহলে আমরা বলতে পারি প্রাইমারি প্রাচীর, এটাকে বলতে পারি আমরা প্রাইমারি প্রাচীর, ঠিক আছে? এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রাইমারি প্রাচীরে আমরা জানি টিস্যু দুই প্রকার হয়, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু বিভাজিত হতে পারে আর স্থায়ী টিস্যু কিন্তু বিভাজিত হতে পারে না। তো যেগুলো স্থায়ী টিস্যু হয় সেগুলোতে কিন্তু গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, শুধুমাত্র প্রাথমিক প্রাচীরই থেকে যায়। কারণ 3 স্তর বিশিষ্ট যদি সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই কোষ টিস্যুটা আর বিভাজিত হতে পারে না বা কোষটা আর বিভাজিত হতে পারে না। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, যে যেটা ভাজক টিস্যু হবে সেটা প্রাইমারি প্রাচীর পর্যন্তই থাকবে, আর যেটা স্থায়ী টিস্যু হবে সেটা অবশ্যই গৌণ প্রাচীর তৈরি হবে। তো আমরা এখন দেখি, এখানে হচ্ছে মূলত সেলুলোজ আর লিগনিন জমা হয়ে এরকম করে তিনটি স্তর তৈরি করবে, এরকম করে 3টি স্তর তৈরি করবে।
দেখো এরকম করে 3টি স্তর তৈরি করবে। আমরা প্রাথমিক অবস্থায় চিত্রগুলো দেখলে মনে করি যে খুবই মনে হয় কঠিন হবে, কিভাবে আঁকাবো, এগুলো আমরা অনেক ডিপ্রেশনে পড়ে যাই। কিন্তু আসলে দেখো আমি কিন্তু খুব ভালো করে আঁকাইনি, শুধু জাস্ট একটু দেখানোর চেষ্টা করেছি। তাও দেখো মূলত ওইরকম তোমাদের বইয়ে যেরকম একটা চিত্র আছে এরকম একটা বিষয় কিন্তু হয়ে গেছে। চিত্র কোষ প্রাচীরের কোষ প্রাচীর, ঠিক আছে, এই যে কোষ প্রাচীর। তাহলে আমরা এই যে 3 স্তর বিশিষ্ট এটাকে বলতে পারবো আমরা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর আমরা এটাকে বলতে পারবো, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে মাঝখানে আমরা কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি যেখানে প্রাইমারি প্রাচীর আর গৌণ প্রাচীর দুটাই বিচ্ছিন্ন হয়ে আছে, শুধু মধ্য ল্যামিলে আছে, এই জায়গাটাকে আমরা পিট মেমব্রেন বলতে পারবো। পিট মেমব্রেন বলতে পারবো, ঠিক আছে, কি বলতে পারবো? পিট মেমব্রেন বলতে পারবো। এখন আমরা এই পিট মেমব্রেনটা দেখো মূলত মধ্যপর্দাটা দেখো দুটা কোষকে কিন্তু আলাদা করে রেখেছে, দুটা কোষের মাঝখানেই মধ্যপর্দা থাকে। আর একটা কোষ থেকে দেখো একটা খাস সৃষ্টি হয়েছে, একটা কূপ সৃষ্টি হয়েছে, এরকম করে কূপ, দেখো এটাকে এখানে সৃষ্টি হয়েছে, দেখো কূপ সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই পাশের কোষটা যেটা এটাতেও একটা কূপ সৃষ্টি হয়েছে, এই পাশে এটাতে একটা কূপ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পিট পেয়ার। এটাকে আমরা দুই পাশে যেহেতু হয়েছে এটাকে আমরা বলতে পারি কি পিট পেয়ার বলতে পারি, পিট পেয়ার বলতে পারি, ঠিক আছে, এরকম। আর এই দুই পাশে যখন আমরা এরকম করে মানে অর্থাৎ যেখানে আমরা পিট পেয়ার দেখতে পাবো বুঝবো আমরা সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। এটাকে কি বলা হবে? প্লাজমোডেজমাটা। এটাকে আমরা বলতে পারবো কি প্লাজমোডেজমাটা। আর আমরা জানি প্লাজমোডেজমাটার কাজ কি? প্লাজমোডেজমাটা হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন ধরনের তরল পদার্থ আদান প্রদান করতে মূলত ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, এগুলো দেখা যায়। এরপরেও হচ্ছে সেকেন্ডারি প্রাচীরের পরেও কিন্তু আরেকটা প্রাচীর অনেক সময় কিছু ব্যতিক্রম ক্ষেত্রে দেখা যায় যে টারশিয়ারি প্রাচীর সেটাকে বলা হয়ে থাকে। তো এই মূলত ভৌত গঠনের একটা সংক্ষিপ্ত বর্ণনা আর কি। এরপরে আমরা যদি রাসায়নিক গঠনের দিকে লক্ষ্য করি তাহলে রাসায়নিক গঠনের সাধারণত এটা পেকটিন দ্বারা মধ্যপর্দটা গঠিত হয়। প্রাইমারি প্রাচীরটা গঠন হয় হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজের মধ্যে থাকে জাইলান, অ্যারাবান্স, গ্যালাকটান্স, এছাড়াও অনেক পলিস্যাকারাইড কিন্তু এখানে থাকে। আর সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ এবং লিগনিন থাকে। এই দিয়ে মূলত একটা কোষ প্রাচীর রাসায়নিকভাবে গঠিত হয়। এরপরে আমরা যদি সূক্ষ্ম গঠনে একটু যাই, সূক্ষ্ম গঠন, তাহলে সূক্ষ্ম গঠনে আমরা দেখতে পাবো যেহেতু সেলুলোজ দ্বারা একটা কোষ প্রাচীর গঠিত হচ্ছে তাই অসংখ্য সেলুলোজ অর্থাৎ 1 থেকে 1000 থেকে 1000 থেকে 3000 সেলুলোজ একত্রিত হয়ে, কারণ সেলুলোজ একটা পলিস্যাকারাইড আমরা জানি, এরকম 1000 থেকে 3000 পলিস্যাকারাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করতেছে সেলুলোজ চেইন। আর আমাদের একটা মনে রাখতে হবে যে এই যে সেলুলোজটা এটা অবশ্যই বিটা-ডি, এটা হচ্ছে বিটা-ডি সেলুলোজ, ঠিক আছে, এটা হচ্ছে বিটা-ডি গ্লুকোজ দ্বারা সাধারণত এই সেলুলোজটা তৈরি হয়ে থাকে। এরকম 1000 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হয় কি একটা হচ্ছে সেলুলোজ চেইন। এরকম করে 100টি, কতটি বলো? 100টি সেলুলোজ চেইন, এরকম করে 100টি সেলুলোজ চেইন মিলে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসেলি। কি বলা হয় বলো? ক্রিস্টালাইন মাইসেলি। এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এগুলোই হচ্ছে মূল কি ওয়ার্ড। এগুলো থেকে তোমরা এমসিকিউগুলো পাবে, আর টপিকগুলোর মূল যেই ওয়ার্ডগুলো সেগুলোই কিন্তু এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 100টি সেলুলোজ চেইন মিলে গঠিত হলো কি বলো? ক্রিস্টালাইন মাইসেলি, ঠিক আছে। এরকম করে আবার ক্রিস্টালাইন মাইসেলি তো একটা গঠন হলো, এবার 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে আবার তৈরি করবে তোমার হচ্ছে একটা মাইক্রোফাইবিল। কি গঠন করবে? মাইক্রোফাইব্রিল, ঠিক আছে, মাইক্রোফাইবিল গঠন করবে। আবার 250টি মাইক্রোফাইবিল মিলে যেটা তৈরি করবে সেটাকে আবার বলা হবে ম্যাক্রোফাইব্রিল। কি গঠন করবে বলো?
ম্যাক্রোফাইবিল। আসলে তোমরা মনে মনে ভাবতেছো যে এত কিছু মনে কিভাবে রাখতে হবে, চর্চা করতে হবে, বারবার একটা জিনিস দেখতে হবে, কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, আর কিছু জিনিস বেসিক মনের মধ্যে রাখতে হবে যেন ওটাকে আমি উপস্থাপন করতে পারি খাতায়। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে কী হলো বলো, 250টি ম্যাক্রোফাইবিল তৈরি হলো। এরকম অসংখ্য ম্যাক্রোফাইবিল, অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলে তৈরি করবে হচ্ছে তন্তু। কথা বোঝা গেছে? তাহলে দেখো কোথা থেকে আসলো, 1000 থেকে 3000 গ্লুকোজ মিলে তৈরি হলো 100টি সেলুলোজ চেইন, 100টি সেলুলোজ চেইন মিলে আবার ক্রিস্টালাইন মাইসেলি আবার 20টি একসাথে যুক্ত হলে মাইক্রোফাইবিল আবার 250টা একসাথে যুক্ত হলে ম্যাক্রোফাইবিল আবার অসংখ্য পরস্পরের সাথে যুক্ত হলে তৈরি হলো তন্তু। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কি কি? তাহলে মূল ওয়ার্ডগুলো কি কি আমাদের মনে রাখতে হবে? মধ্যপর্দা, পিট মেমব্রেন, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, প্লাজমোডেজমাটা, কূপ, পিট পেয়ার, এই জিনিসগুলো মনে রাখতে হবে। 1000 থেকে 3000 সেলুলোজ চেইন, ক্রিস্টালাইন মাইসেলি, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা জানি কোষ প্রাচীরের কাজ কি কি কাজ করে। কোষ প্রাচীর কোষকে বাইরের হাত থেকে, আঘাত থেকে রক্ষা করে, কোষকে আকৃতি প্রদান করে, কোষকে দৃঢ়তা প্রদান করে, বিভিন্ন ধরনের পদার্থ এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে সাহায্য করে। এরকম আরও অসংখ্য কাজ আছে যেগুলো তোমরা বইয়ে দেখলে পাবে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। অবশ্য আসলে অনলাইনে এত কিছু বলা যায় না, আরও অনেক কিছুই থাকে, সেক্ষেত্রে ভিডিও বড় হয়ে যায়। তো অবশ্যই বুঝতে পারছো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।